আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6-এর বাংলা ভাষা চর্চা পাঠ্য বইয়ের অন্তর্গত চতুর্থ অধ্যায়, যে অধ্যায়টিতে কী রয়েছে, ধাতুরূপ, ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি ও ক্রিয়া, এই চতুর্থ অধ্যায়টি সম্পূর্ণ পাঠের মাধ্যমে বিষয়বস্তু বিশ্লেষণ করব এবং যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো লিখে দেওয়া প্রয়োজন সেগুলো আমি লিখে দেবো। সুতরাং তোমরা খাতা এবং পেন নিয়ে বসবে, আর কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি পাঠ্যাংশটি পাঠের মাধ্যমে যেভাবে তোমাদের বইতে দেওয়া রয়েছে সেভাবেই অত্যন্ত সহজভাবে বোঝানোর চেষ্টা করব। দেখো, বাংলা ব্যাকরণ বলতে যে ক্লাস অনুযায়ী ব্যাকরণ আলাদা হয় তা কিন্তু নয়। তোমরা এই ধাতুরূপ, ক্রিয়া বিভক্তি, ক্রিয়া এগুলো যদি তোমাদের ক্লাসেই শিখে রাখো তাহলে পরবর্তী ক্ষেত্রে তোমরা যখন উঁচু ক্লাসে উঠবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ধরনের যখন সিলেবাসের মধ্যে এই ধরনের বিষয়বস্তুগুলো থাকবে তোমাদের আর নতুন করে বুঝতে হবে না, সেগুলো সমস্তই এক। এখন থেকেই তোমরা যদি ভিতটা শক্ত করে রাখো, অর্থাৎ এখন থেকেই যদি খুব ভালো করেই শিখে রাখো এই বিষয়বস্তুগুলো, তাহলে তোমাদেরকে পরবর্তী ক্ষেত্রে তোমরা যখন আরও উঁচু ক্লাসে উঠবে তোমাদের উপকারী হবে। সুতরাং আমি বলবো যে তোমরা নিজেদের ক্লাসের পাঠ্য বইয়ের অন্তর্গত যে বিষয়গুলো রয়েছে সেগুলোই অত্যন্ত মনোযোগ সহকারে পড়বে এবং ভালো করে বুঝে রাখবে যাতে পরবর্তীতেও কাজে লাগাতে পারো। তো মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে, পাঠ্যাংশে যাওয়ার আগে আমরা একটু সংক্ষেপে বুঝে নিই যে ধাতুরূপ, ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি ও ক্রিয়াটা আসলে কি। দেখো, ক্রিয়া কি? যে শব্দগুলো দিয়ে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকেই বলা হয় ক্রিয়া। আর ধাতুরূপটা হলো এই ক্রিয়াপদকে ভাঙলে যে মূল অংশ পাওয়া যায় সেটাই হচ্ছে ধাতুরূপ। আর ধাতু বিভক্তি কি? ধাতু বিভক্তি হচ্ছে যে বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো ধাতুর সাথে বা ধাতুরূপের সাথে মিলে ক্রিয়ার সৃষ্টি হয় তাকে বলা হয় ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। এগুলো আমরা পাঠ্যাংশ পাঠের মাধ্যমে আরও সহজভাবে বুঝবো এবং এর সংজ্ঞাগুলো অবশ্যই লিখে নেব। দেখো, আমাদের পাঠ্যাংশে প্রথমেই রয়েছে ধাতুরূপ। এখানে বলা হচ্ছে তোমাদের এখন একটু দ্বিতীয় অধ্যায়ের একটা অংশ একটু মনে করতে হবে। সেখানে এক জায়গায় আমরা দেখেছিলাম ধাতুর সঙ্গে শব্দাংশ জুড়ে সাধিত শব্দ কিভাবে তৈরি হয়। এটা আমি দ্বিতীয় অধ্যায় তোমাদেরকে বুঝিয়েছি। এখনও যারা দ্বিতীয় অধ্যায়ের ভিডিওটি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। সেখানে সাধিত শব্দ সম্পর্কে আলোচনা করা হয়েছে, তো তোমরা সেটা দেখে নেবে। এবার দেখো, ক্রিয়ার সংজ্ঞা এখান থেকে তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে যে ক্রিয়া কাকে বলে। আগে খাতায় তোমরা এই প্রশ্নটা লিখে নাও যে ক্রিয়া কাকে বলে। লেখো, যে শব্দগুলি দিয়ে আমরা কোনো কাজ করা বা হওয়া বোঝাই সেগুলির নাম ক্রিয়া। যে শব্দগুলি দিয়ে আমরা কোনো কাজ করা বা হওয়া বোঝাই সেগুলির নাম ক্রিয়া। এখানে বোঝার কিছু নেই, যে শব্দগুলি দিয়ে কোনো কাজ করা বা হওয়া বোঝাচ্ছে সেগুলোকেই বলা হচ্ছে ক্রিয়া। এটা অবশ্যই খাতায় লিখবে এবং জলের মতন মুখস্থ করে রাখবে। এবার দেখো, এটাও আমরা জেনে গেছি আগেই, তো আমরা ক্রিয়া কাকে বলে এটা আমরা আগেই জানি। এবার সেরকম কয়েকটা শব্দ নিই যেগুলো কাজ বোঝাচ্ছে। যেমন দেখো, এবার আমাদের কিছু ক্রিয়ার উদাহরণ এখানে দেওয়া রয়েছে: চলা, বলা, দেখা, শোনা, করা, খাওয়া, চাওয়া, হওয়া। তো এগুলো আমাদের কিছু ক্রিয়ার উদাহরণ। দেখো, আমাদের যে অধ্যায়টা চতুর্থ অধ্যায় সেটা হচ্ছে ধাতুরূপ, ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি এবং ক্রিয়া। তো এই ধাতুরূপ এবং ধাতু বিভক্তি বুঝতে গেলে আমাদের ক্রিয়া অবশ্যই বুঝতে হবে, কারণ ক্রিয়া যে শব্দগুলো রয়েছে বা ক্রিয়া যে পদগুলো রয়েছে সেগুলোকে ভাঙলেই আমরা ধাতুর রূপ পাবো। তার জন্য আমাদের ক্রিয়া জানা প্রয়োজন। তো আমাদের এখানে কিছু ক্রিয়ার উদাহরণ দেওয়া রয়েছে: চলা, বলা, দেখা, শোনা, করা, খাওয়া, চাওয়া, হওয়া। এবার এই শব্দগুলো কিভাবে তৈরি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে সেগুলো আমরা যদি ভেঙে বিশ্লেষণ করে বুঝি তাহলেই আমরা ধাতুর রূপ পেয়ে যাব। এবার দেখো, এখানে লেখা রয়েছে এই শব্দগুলিকে ক্রিয়া শব্দ আরও ছোট অংশে ভাঙা যায়। অর্থাৎ এখানে যে আমাদের ক্রিয়া শব্দগুলো রয়েছে এই ক্রিয়া শব্দগুলোকে যদি আমরা ভাঙি তাহলে আরও ছোট অংশ পাওয়া যায়, কারণ এগুলো শব্দাংশ বা সহযোগী শব্দখণ্ড জুড়ে তৈরি হয়েছে। অর্থাৎ এই সমস্ত ক্রিয়া শব্দগুলি শব্দাংশ বা শব্দখণ্ড জুড়ে তৈরি করা হয়েছে। আর তার সঙ্গে মূল অংশ হিসেবে, সার অংশ হিসেবে যেগুলি আছে সেগুলি হলো ধাতু বা ধাতু রূপ। এখানে কিন্তু একটা ধাতু রূপের সংজ্ঞা দেওয়া রয়েছে। ধাতুরূপের সংজ্ঞাটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে। লেখো যে ধাতুরূপ কাকে বলে। তো লেখো, ক্রিয়াপদকে ভাঙলে যে অবিভাজ্য, ক্রিয়াপদকে ভাঙলে যে অবিভাজ্য অর্থহীন মূল বা সার অংশ পাওয়া যায়। ক্রিয়াপদকে ভাঙলে যে অবিভাজ্য অর্থহীন মূল বা সার অংশ পাওয়া যায় তাকে ধাতু বা ধাতুরূপ বলে, তাকে ধাতু বা ধাতুরূপ বলে। আমি এখানে একটা উদাহরণ দিয়েছি যে ধাতুরূপটা আসলে কি সেটা তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো, একটা ক্রিয়াপদ আছে চলা। এই চলা একটা ক্রিয়াপদ। এবার এই চলা শব্দটাকে আমরা যদি ভাঙি সেটা হবে চল যুক্ত আ। কি হচ্ছে? দেখো, চল যুক্ত আ।
এটা হচ্ছে আমরা যদি চলা ক্রিয়াটাকে ভাঙি তাহলে এটাই আমরা এই রূপটা পাবো ভাঙলে। এই চলটা হচ্ছে ধাতু, চলের সাথে আ শব্দাংশটা যুক্ত করে হচ্ছে চলা। তাহলে দেখো আমরা ক্রিয়াপদকে ভাঙলাম, অর্থাৎ চলা একটা ক্রিয়াপদ, এই চলাটাকে ভাঙলে আমরা পাচ্ছি চল যুক্ত আ। তো এই চল যেটা হচ্ছে মূল শব্দটা, দেখো মূল শব্দটা কিন্তু অর্থহীন, এটার কোনো অর্থ নেই বা মানে নেই। তো এই চল পেলাম আমরা ধাতু, আর তার সাথে আ পেলাম যে শব্দটা যুক্ত হয়েছে ধাতুর সাথে। তো এই যে শব্দটা ধাতুর সাথে যুক্ত হচ্ছে সেটাকে বলা হচ্ছে ধাতুর সহযোগী শব্দখণ্ড, ধাতুর সহযোগী শব্দখণ্ড। তাহলে এই মূল ধাতু অর্থাৎ চল ধাতুর সাথে আ সহযোগী শব্দখণ্ড যুক্ত হয়ে কি হচ্ছে চলা। এটাই হচ্ছে, এই চলটাই হচ্ছে ধাতু বা ধাতুর রূপ। তো এই সংজ্ঞাটা কিন্তু আমরা আগেই জেনে গেলাম। এবার দেখো এখানে বলছে যে ক্রিয়া শব্দগুলির একটা মানে আছে। যেমন আমরা যদি চলা বলি, বলা বলি, দেখা বলি, এই যে ক্রিয়া শব্দগুলো এগুলোর কিন্তু একটা নির্দিষ্ট মানে রয়েছে, কিন্তু এগুলিকে ভেঙে আমরা পাবো ধাতু আর প্রত্যয়। অর্থাৎ এই চলাটাকে আমরা ভাঙলে কি পাচ্ছি, চল ধাতু পাচ্ছি আর আ প্রত্যয় পাচ্ছি। সেক্ষেত্রে ধাতুর কিন্তু কোনো নির্দিষ্ট অর্থ হচ্ছে না, আর আ প্রত্যয়েরও নির্দিষ্ট কোনো অর্থ হচ্ছে না। তাই এখানে বলা হচ্ছে যে সে দুটোর কোনোটাই কিন্তু অর্থপূর্ণ শব্দ নয়, অর্থাৎ ক্রিয়াকে ভাঙলে আমরা কোনো অর্থপূর্ণ শব্দ পাচ্ছি না। এবার বলা হচ্ছে ধাতুরূপ লেখার আগে সেটাকে চেনবার জন্য আমরা এই চিহ্নটা বসাই। তো এখানে দেখো একটা রুটের মতন একটা চিহ্ন, তো এটাই হচ্ছে বাংলায় ধাতুর চিহ্ন। কি ধাতুর চিহ্ন, এটা অবশ্যই মাথায় রাখবে যে এটা ধাতুর চিহ্ন। ধাতু লেখার আগে এই চিহ্নটা অবশ্যই দেবে, ধাতু বসাই, এটা আমরা আগেও জেনেছি। এবার দেখো আমাদের এখানে কিছু উদাহরণ দেওয়া হচ্ছে। ব্যাকরণে তোমরা যত বেশি উদাহরণ পড়বে, যত বেশি উদাহরণ দেখে, সহজ সহজ উদাহরণ দেখে বুঝবে, ততই বেশি তোমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাবে বিষয়টা। তো এবার দেখো আমাদের কিছু ক্রিয়া, এখানে আমাদের আগেই যে ক্রিয়াগুলো পড়েছি সেই ক্রিয়াগুলো এখানে দেওয়া রয়েছে, এবং সেই ক্রিয়াগুলো কিভাবে ধাতু এবং সহযোগী শব্দখণ্ড দ্বারা তৈরি হয়েছে সেগুলো আমাদেরকে বোঝানো হচ্ছে। তো এখানে সমস্ত কিছু ক্রিয়া রয়েছে, চলা, বলা, দেখা, শোনা, করা, খাওয়া, চাওয়া, হওয়া, এগুলো সব ক্রিয়া। এই ক্রিয়াগুলো কিভাবে তৈরি হয়েছে, এই চলাটা হচ্ছে চল ধাতুর সাথে আ সহযোগী শব্দখণ্ড যুক্ত হয়ে হয়েছে চলা। বল ধাতুর সাথে আ সহযোগী শব্দখণ্ড দিয়ে তৈরি হয়েছে বলা ক্রিয়াটি। দেখা ক্রিয়াটি হয়েছে দেখ ধাতুর সাথে, দেখো ধাতুর আগে প্রত্যেকটা কিন্তু এই ধাতুর চিহ্নটা দেবে, দেখ ধাতুর সাথে আ সহযোগী শব্দখণ্ড যুক্ত করে হয়েছে দেখা। আর শোনাটা কিন্তু শুন ধাতুর সাথে আ সহযোগী শব্দখণ্ড যুক্ত করে হয়েছে শোনা। দেখো শুন ধাতুটা শুন, তার সাথে আ সহযোগী শব্দখণ্ড যুক্ত করছে, তাহলে কি হতো, শোনা হতো, কিন্তু এখানে শোনা না হয়ে হয়েছে শোনা। তাহলে কি ধাতুর ক্ষেত্রে যখন আমরা ধাতু এবং সহযোগী শব্দখণ্ড যোগ করছি সেক্ষেত্রে কিছু কিছু উচ্চারণ কিন্তু চেঞ্জ হয়ে যায়, তার বানানেরও পরিবর্তন ঘটে যায়। যেমন কর ধাতুর সাথে আ সহযোগী শব্দখণ্ড যুক্ত করে হচ্ছে করা। এবার দেখো আমি একটু আগে এই যে শোনা আর শুন যুক্ত আ সহযোগী শব্দখণ্ড যুক্ত করে হচ্ছে শোনা, যেমন আমরা শুন যুক্ত আ সহযোগী শব্দখণ্ড করে হওয়ার কথা ছিল কি শোনা, কিন্তু হয়ে গেল শোনা, রস্যুকারটা ও কারে বদলে গেল। এইরকম যে বদল ঘটছে উচ্চারণে এবং বানানে, সেই রকম আরও একটা উদাহরণ দেখো, খাওয়া, খা যুক্ত আ, এখানে খা আ না হয়ে হচ্ছে ওয়া উচ্চারিত হচ্ছে এবং লেখাও হচ্ছে কি ওয়া, কিন্তু এটা আসলে কিন্তু আ সহযোগী শব্দখণ্ড যুক্ত হচ্ছে, কিন্তু উচ্চারণ এবং বানানের ক্ষেত্রে হচ্ছে ওয়া। যেমন চাওয়া, চা ধাতুর সাথে আ কিন্তু হচ্ছে কি ওয়া। হওয়া, হ ধাতুর সাথে আ কিন্তু কি হচ্ছে ওয়া, হওয়া। তারপরে কি বলছে, চল যুক্ত আ চলা। এইভাবে তাহলে ধাতুরূপ যুক্ত সহযোগী শব্দখণ্ড, এটা আমি আগেই বুঝিয়েছি, তো এখানে লিখিত আকারে আমাদেরকে বলা হচ্ছে চলটা হচ্ছে ধাতুরূপ আর আটা হচ্ছে সহযোগী শব্দখণ্ড। তাহলে চল ধাতু, এই যে ধাতুর চিহ্ন, চল ধাতুর যুক্ত আ সহযোগী শব্দখণ্ড সমান সমান চলাটা কি হচ্ছে ক্রিয়া তৈরি হচ্ছে। তাহলে ধাতুর সাথে সহযোগী শব্দখণ্ড যুক্ত করে হচ্ছে ক্রিয়া, সেটাই এখানে লেখা। ধাতুরূপের সাথে সহযোগী শব্দখণ্ড যুক্ত করে সমান সমান কি তৈরি হচ্ছে, ক্রিয়ার তৈরি হচ্ছে। আ নামের এই অংশটা ধাতুরূপের পরে শব্দাংশ হিসেবে জোড়ে বলে এটাকে ধাতু সহযোগী শব্দখণ্ড বলে। তাহলে এটাও তোমরা খাতায় লিখে নিতে পারো যে ধাতু সহযোগী শব্দখণ্ড কাকে বলে। ধাতু সহযোগী শব্দখণ্ড কাকে বলে, ধাতুর সাথে যে সহযোগী শব্দখণ্ডটি যুক্ত হয়ে ক্রিয়ার সৃষ্টি করে তাকে বলা হয় ধাতু সহযোগী শব্দখণ্ড।
এবার আমাদের কিছু ব্যতিক্রম উচ্চারণযুক্ত ক্রিয়া শব্দের কথা এখানে বলা হচ্ছে। বলছে যে কোনো কোনো ক্রিয়া শব্দে দেখো আটা উচ্চারণে ওয়া হচ্ছে, যেমন খাওয়া, হওয়া, এটা আটা ওয়া হিসেবে উচ্চারিত হচ্ছে। যেমন হ যুক্ত আ, হ ধাতুর সাথে আ সহযোগী শব্দখণ্ড যুক্ত হচ্ছে, তাহলে হ আ বা হয়া এটা হওয়া উচিত, কিন্তু সেটা না হয়ে কি হচ্ছে হওয়া, তাহলে ওয়া উচ্চারিত হচ্ছে। আবার দেখো ক্রিয়া শব্দটাতে ধাতুরূপটারও উচ্চারণের বদল ঘটতে পারে। তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে সহযোগী শব্দখণ্ড যেটা থাকছে হ যুক্ত আ সহযোগী শব্দখণ্ড, এখানে হ আ বা হয়া না হয়ে হচ্ছে ওয়া, তাহলে সহযোগী শব্দখণ্ডটার উচ্চারণের পরিবর্তন ঘটছে। ভালো করে বোঝো যে সহযোগী যে শব্দখণ্ডটা আছে সেটার উচ্চারণের পরিবর্তন ঘটে হয়ে যাচ্ছে হওয়া। এবার শুধুমাত্র যে সহযোগী শব্দখণ্ডরই উচ্চারণের পরিবর্তন হয় তা কিন্তু নয়, কিছু ক্ষেত্রে দেখা যায় যে মূল যে ধাতুরূপটা বা মূল যে সার অংশটা রয়েছে সেই মূল ধাতুরূপটারও উচ্চারণে পরিবর্তন ঘটছে। যেমন বুঝ ধাতুর সাথে আ সহযোগী শব্দখণ্ড আমরা যদি যুক্ত করি তাহলে নিয়ম অনুযায়ী বুঝ যুক্ত আ বুঝা, বুঝা হওয়া দরকার, কিন্তু সেটা না হয়ে হচ্ছে বোঝা। দেখো বু রস্যু রয়েছে কিন্তু হয়ে যাচ্ছে ও বো, বো হয়ে যাচ্ছে, তাহলে এটার ধাতুরূপের উচ্চারণের পরিবর্তন ঘটছে। আরও একটা উদাহরণ, এখানে শুন ধাতুর সাথে আ সহযোগী শব্দখণ্ড যুক্ত হয়ে আমাদের কি হওয়া উচিত ছিল শুন যুক্ত আ শোনা, কিন্তু না হয়ে হচ্ছে কি না, তাহলে আমাদের মূল ধাতুরূপটার উচ্চারণের পরিবর্তন ঘটছে। দেখো এই পর্যন্ত আমরা শিখলাম যে মূল ধাতুর সাথে সহযোগী শব্দখণ্ড যুক্ত হয়ে ক্রিয়ার সৃষ্টি হয় এবং সেক্ষেত্রে কিছু কিছুর উচ্চারণের পরিবর্তন হয়, কিছু কিছু ধাতুর উচ্চারণের পরিবর্তন হয়, কিছু কিছু সহযোগী শব্দখণ্ডের উচ্চারণের পরিবর্তন হয়। তাহলে আমরা এই পর্যন্ত যেটা শিখলাম সেটার মূল কথাটা হচ্ছে ধাতুর সাথে সহযোগী শব্দখণ্ড যুক্ত হয়ে ক্রিয়ার সৃষ্টি হয়। সব সময় যে ধাতুর সাথে সহযোগী শব্দখণ্ড যুক্ত হয়ে ক্রিয়ার সৃষ্টি হবে এরকম কিন্তু কোনো কথা নেই। তাই এখানে বলছে যে এমন কিছু সহযোগী শব্দাংশ রয়েছে যেগুলি ধাতুর পরে যুক্ত হয়ে ক্রিয়া শব্দ তৈরি করে না। তাহলে ধাতুর পরে সহযোগী শব্দখণ্ড যুক্ত হলে শুধু যে ক্রিয়াই তৈরি হবে তা কিন্তু নয়, শব্দগুলি অন্য ধরনের শব্দ হয়ে যায়। এরকম কয়েকটা উদাহরণ, তাহলে এগুলো অবশ্যই মুখস্থ করে রাখবে। যদি তোমাদের এইরকম প্রশ্ন আসে যে ধাতুর সাথে সহযোগী শব্দখণ্ড যুক্ত করে ক্রিয়া হয়নি এরকম কিছু শব্দ লেখো, তো সেক্ষেত্রে তোমরা এগুলো লিখতে পারবে। যেমন সহযোগী শব্দখণ্ড অন, সহযোগী শব্দখণ্ড মান, তারপরে আই, অক, ইয়ে, এগুলো দিয়ে কি তৈরি হচ্ছে চল ধাতুর সাথে অন শব্দখণ্ড যুক্ত করে কি হচ্ছে চলন, সি ধাতুর সাথে অন শব্দখণ্ড যুক্ত করে হচ্ছে শয়ন, তারপরে নয়ন, গমন, বরণ, হরণ ইত্যাদি এগুলো। তারপরে মান, যেমন চল ধাতুর সাথে মান সহযোগী শব্দখণ্ড যুক্ত করে হচ্ছে চলমান, এগুলো কিন্তু সরাসরি ক্রিয়া হচ্ছে না। তারপরে বহ ধাতুর সাথে মান সহযোগী শব্দখণ্ড যুক্ত করে হচ্ছে বহমান, তারপরে ধাবমান, দৃশ্যমান, যেমন দৃশ ধাতুর সাথে মান হচ্ছে দৃশ্যমান, বিদ ধাতুর সাথে মান সহযোগী শব্দখণ্ড যুক্ত করে হচ্ছে বিদ্যমান। তো এই ধরনের বিভিন্ন উদাহরণ এখানে রয়েছে। আই সহযোগী শব্দখণ্ড শিল যুক্ত আই সেলাই, লড় যুক্ত আই লড়াই, তারপরে অক পট ধাতুর সাথে অক সহযোগী শব্দখণ্ড যুক্ত করে হচ্ছে পাঠক। তো এগুলো কিন্তু সরাসরি ক্রিয়া বোঝাচ্ছে না। তাহলে আমরা এখান থেকে জানলাম যে ধাতুর সাথে সহযোগী শব্দখণ্ড যুক্ত করে সবসময় যে ক্রিয়া শব্দ তৈরি হবে এরকম কিন্তু কোনো কথা নেই, মাঝে মাঝে অন্য ধরনের শব্দ তৈরি হতে পারে। তো সেটা আমরা এই বক্স থেকে বিভিন্ন উদাহরণ সহযোগে আমরা সেগুলো জানবো। তারপরে বলছে এই উদাহরণগুলো মনে রাখবো শুধু এইটুকু বুঝতে যে ধাতুরূপ আর শব্দাংশ জুড়ে কেবল ক্রিয়া শব্দই তৈরি হয় না, যে কথাটা আমি আগেই বললাম যে এই উদাহরণগুলো আমরা পড়বো কিসের জন্য, উপরের যে বক্সটার উদাহরণগুলো আমরা সেটা পড়বো যে এটা জানার জন্য যে ধাতুর সাথে শব্দাংশ জুড়ে শুধুমাত্র ক্রিয়া শব্দই তৈরি হয় না, অন্য ধরনের শব্দও তৈরি হয়, অন্য ধরনের বিভিন্ন শব্দও তৈরি হয়, এর উল্টোটাও হয়। অর্থাৎ ক্রিয়া শব্দ তৈরি করতে কেবল ধাতুরূপ লাগে এমনটাও নয়। অর্থাৎ এখানে আমরা নতুন আরও একটা তথ্য পাচ্ছি যে ক্রিয়া শব্দ তৈরি করতে কেবলমাত্র যে শুধু ধাতুরূপই লাগে বা ধাতুরূপেরই প্রয়োজন হয় এরকমও কিন্তু কোনো নিয়ম নেই। এমন অনেক শব্দরূপ আছে যেগুলি থেকে তৈরি হওয়া শব্দ আমরা কোনো কাজ বোঝাতে ক্রিয়া শব্দ হিসেবেই ব্যবহার করি। অর্থাৎ এমন অনেক শব্দের রূপ আছে বা শব্দরূপ আছে যেগুলোকে আমরা ক্রিয়া শব্দ হিসেবে ব্যবহার করি, কিন্তু সেগুলো কিন্তু আসলে ধাতু দ্বারা তৈরি নয় বা ধাতুর সেখানে কোনো কাজেই লাগছে না।
তো এই পর্যন্ত পাঠ্যাংশটি পড়ে আমরা এইটুকু বুঝলাম যে ধাতু দ্বারা যে শুধুমাত্র ক্রিয়া শব্দই তৈরি হয় তা নয়, ধাতুর সাথে সহযোগী শব্দখণ্ড জুড়ে অন্য ধরনের শব্দ তৈরি হতে পারে। আরেকটা তথ্য যেটা হলো যে ক্রিয়া শব্দ তৈরি করতে গেলেই যে ধাতু লাগবেই এরকমও কোনো কথা নেই, কারণ এইরকম অনেক শব্দরূপ আছে যেগুলোকে সরাসরি আমরা ক্রিয়া হিসেবে ব্যবহার করি, সেক্ষেত্রে ধাতুর কোনো প্রয়োজন হয় না। এইরকম কিছু উদাহরণ হলো যেমন ঘুম, যেমন আমরা বলতে পারি যে ঘুমাবেন, এটা আমরা ক্রিয়া হিসেবে এই শব্দটাকে ব্যবহার করি। ধ্বনিল এটাকে আমরা ক্রিয়া হিসেবে ব্যবহার করি। বিষাইছে এটা আমরা ক্রিয়া শব্দ হিসেবে ব্যবহার করি। এগুলো কিন্তু সমস্তই শব্দরূপ। কাতর, রাঙা, খটখট, ভ্যান ভ্যান, পচা, এগুলো সমস্তই শব্দরূপ। তো এই শব্দরূপগুলোকে আমরা কিছুটা পরিবর্তন করে ক্রিয়া হিসেবে ব্যবহার করি, যেগুলোর মধ্যে আদেও কিন্তু যে ধাতুরূপ লাগছে সরাসরি তা কিন্তু নয়। তো এই উদাহরণগুলো মনে রাখবে যে কিছু শব্দরূপের উদাহরণ দাও, এমন কিছু শব্দরূপের উদাহরণ দাও যেগুলো আমরা সরাসরি ক্রিয়া শব্দ হিসেবে ব্যবহার করতে পারি। যেমন রাঙা, রাঙানো ক্রিয়া হিসেবে ব্যবহার করছি। খটখট যে শব্দরূপ সেটা দিয়ে আমরা খটখটিয়ে ক্রিয়া হিসেবে ব্যবহার করছি। ভ্যান ভ্যান সেই শব্দরূপটা দিয়ে আমরা ভ্যান ভেনিয়ে এটা ক্রিয়া হিসেবে ব্যবহার করছি। পচা এই শব্দরূপটা থেকে আমরা পচানো, পচাচ্ছে এটাকেও ক্রিয়া হিসেবে ব্যবহার করছি। তো এগুলো তোমরা উদাহরণ হিসেবে অবশ্যই মনে রাখবে। এবার আমাদের পরের পাতায় কি বলা হচ্ছে যে এবার আমরা আবার ফিরে যাই ওই শব্দখণ্ড ধাতুর শেষে বসিয়ে তৈরি হওয়া ক্রিয়া শব্দগুলিতে। ওই ক্রিয়া শব্দগুলি ছিল চলা, দেখা, হওয়া, এগুলো সহযোগী শব্দখণ্ড যুক্ত করে ওই ক্রিয়াগুলি তৈরি করা হয়েছিল। তো এই সহযোগী শব্দখণ্ড দিয়ে আমাদের আরও একটা কী জিনিস শেখানো হচ্ছে, এখানে দেখো বলছে বাক্যে এগুলিকে আমরা ব্যবহার করি। তোমার সঙ্গে আবার দেখা হলো, তাহলে এটা আমরা বাক্যে ব্যবহার করছি দেখা। এইভাবে চলা অসম্ভব। আবার এবার একটু গান হওয়া উচিত, দেখো দেখা, চলা, হওয়া এগুলো সমস্ত ধাতুরূপের সাথে সহযোগী শব্দখণ্ড যুক্ত করে এই শব্দগুলো তৈরি করা হয়েছে। তো এখান থেকে আমাদের আরও একটা নতুন তথ্য কী শেখাচ্ছে, সেটা হলো প্রত্যয় বসিয়ে তৈরি এই ক্রিয়া শব্দগুলি শুধু কিছু মূল কাজ বোঝাচ্ছে, কিন্তু এগুলি দিয়ে সব সময় বাক্য তৈরি করা চলে না। অর্থাৎ এই যে কাজগুলো দিয়ে সব সময় যে বাক্য তৈরি করা যাবে এরকম কিন্তু কোনো কথা নেই। অন্য কয়েকটা বাক্য দেখলেই ব্যাপারটা বুঝতে পারবে। তো এই শব্দগুলোকে আমরা কিছু অন্য বাক্যে ব্যবহার করে দেখি যে এগুলো দিয়ে আসলে অর্থপূর্ণ বাক্য হচ্ছে কিনা। যেমন আমি দেখাবো, ভদ্রলোক দেখালেন, এমন জিনিস দেখানো অসম্ভব, দেখাতে হলে ভালোটাই দেখাও। এই জিনিসগুলো ভালো করে বোঝো। আমরা এখানে কিছু শব্দ পেলাম যে দেখাবো, দেখালেন, দেখানো, দেখাতে, দেখাও। এইগুলো সমস্ত যে শব্দগুলো আমরা এখানে দেখলাম এই সমস্ত শব্দগুলোই দেখা শব্দ থেকে তৈরি হয়েছে। কি দেখা শব্দটিকে আমরা বাক্যের প্রয়োজনে কিছুটা পরিবর্তন করে নিচ্ছি বাক্য অনুযায়ী। যেমন আমি দেখাবো, ভদ্রলোক দেখালেন, এমন জিনিস দেখানো অসম্ভব, দেখাতে হলে ভালোটাই দেখাও। তাহলে এই দেখা শব্দটাকে আমরা বাক্য অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পরিবর্তন করে দিলাম। তো এর থেকে আমরা কি শিখলাম, এখানে বলা হচ্ছে যে দেখ ধাতু থেকে যেমন শেষে শব্দাংশ বসিয়ে ক্রিয়াপদ দেখা হয়েছিল, তাহলে এই সমস্ত শব্দগুলো তো দেখা থেকে তৈরি হয়েছে। এবার এই দেখা শব্দটা তো দেখ ধাতুর সাথে সহযোগী শব্দখণ্ড যুক্ত করে হয়েছিল দেখা। এবার সেই দেখা শব্দটার পরেও আবার দেখার সাথে যুক্ত করে হয়েছে দেখাবো, দেখার সাথে লেন যুক্ত করে হয়েছে দেখালেন, দেখার সাথে নো সহযোগী শব্দখণ্ড যুক্ত করে হয়েছে দেখানো, দেখার সাথে তে সহযোগী শব্দখণ্ড যুক্ত করে হয়েছে দেখাতে, আর দেখার সাথে সহযোগী শব্দখণ্ড যুক্ত করে হয়েছে দেখাও। তো এক্ষেত্রে দেখার সাথে এই শব্দখণ্ডগুলো যুক্ত করা হয়েছে, তাই এখানে বলা হচ্ছে যে জাতীয় শব্দাংশ বসে আরও অনেকগুলি ক্রিয়া শব্দ তৈরি হয়ে গেল। তাহলে দেখ শব্দাংশটা যেমন মূল হিসেবে কাজ করেছে, তাহলে দেখা শব্দটা তৈরি করতে যেমন দেখটা ধাতু হিসেবে ব্যবহৃত হয়েছে, তেমন দেখা ক্রিয়াটাও আরেকটা মূল হিসেবে কাজ করেছে। তাহলে এই সমস্ত শব্দগুলোর ক্ষেত্রে দেখা এই ক্রিয়াটা মূল বা সার অংশ হিসেবে কাজ করেছে।
তো বিষয়টি আরও সহজভাবে কি করে বুঝবে, দেখো দেখ ধাতুর সাথে সহযোগী শব্দখণ্ড যুক্ত করে হয়েছিল দেখা। এই দেখাটা কিন্তু ক্রিয়াপদ। এই দেখাটা কি? দেখাটা হচ্ছে ক্রিয়াপদ বা ক্রিয়া শব্দ। তো এই ক্রিয়া শব্দটাও কখনো কখনো মূল যে সার অংশ বা ধাতু হিসেবে কাজ করছে। যেমন এই দেখা ক্রিয়াপদের সাথে সহযোগী শব্দখণ্ড যুক্ত করে হচ্ছে দেখাবো। দেখা শব্দটির সাথে লেন সহযোগী শব্দখণ্ড যুক্ত করে হচ্ছে দেখালেন। দেখা ক্রিয়া, এই দেখা ক্রিয়াগুলির সাথে যুক্ত করে হচ্ছে দেখানো। দেখার সাথে তে যুক্ত করে হচ্ছে দেখাতে। দেখার সাথে ও যুক্ত করে হচ্ছে দেখাও। তো দেখ ধাতুর সাথে সহযোগী শব্দখণ্ড যুক্ত করে হচ্ছে দেখা একটা ক্রিয়াপদ। আবার এই দেখা ক্রিয়াপদটাও মূল বা সারাংশ হিসেবে কাজ করছে। যেমন দেখটা মূল বা সারাংশ হিসেবে কাজ করে দেখা ক্রিয়াপদ তৈরি করেছে। আবার এই দেখা ক্রিয়াপদটাও উল্টে নিজে আবার মূল বা সারাংশ হিসেবে লেন তে ও এদের সাথে যুক্ত হয়ে নতুন ক্রিয়া শব্দ তৈরি করছে। এরপরে দেখো আমাদের কি বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে যে দ্বিতীয় অধ্যায়ে শিখেছিলাম মৌলিক সিদ্ধ শব্দ একরকম আর সাধিত বা যৌগিক শব্দ আরেক রকম। এটা দ্বিতীয় অধ্যায়ে আমরা শিখেছিলাম। দ্বিতীয় অধ্যায়ের ভিডিও যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে দ্বিতীয় অধ্যায়টা পুরো সম্পূর্ণভাবে বোঝানো হয়েছে। সেখান থেকে তোমরা দেখে নিলে বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাবে। সেখানে আমরা মৌলিক শব্দ এবং সাধিত শব্দ এগুলো শিখেছিলাম। তো আমরা মৌলিক শব্দ শেখার সময় কি জেনেছিলাম, যে মৌলিক শব্দগুলিকে ভাঙা যায় না। মৌলিক শব্দগুলিকে কি ভাঙা যায় না, কিন্তু সাধিত শব্দগুলিকে অর্থাৎ যৌগিক শব্দগুলিকে ভাঙা যায়। ক্রিয়া শব্দের যে মূলগুলি সব থেকে ছোট, এবার ক্রিয়ার ক্ষেত্রেও, শব্দের ক্ষেত্রে তো আমরা মৌলিক যৌগিক শিখেছি, মৌলিক শব্দ সাধিত শব্দ। এবার ক্রিয়ার ক্ষেত্রেও সেই রকম মৌলিক এবং সাধিত বা যৌগিক ক্রিয়া আছে। যেমন দেখো ক্রিয়া শব্দের যে মূলগুলি সব থেকে ছোট, এবার থেকে সেগুলিকে বলবো মৌলিক ধাতু। অর্থাৎ ক্রিয়াকে ভাঙলে যে সব থেকে ছোট মূল বা সার অংশ পাবো, মূল অংশ পাবো, সেটাকে বলা হবে মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতু। আর যেগুলির সাথে প্রত্যয় জুড়ে ক্রিয়া শব্দগুলি তৈরি হয়েছিল সেগুলিকে বলবো যৌগিক ধাতু বা সাধিত ধাতু। তো এটা তোমরা খাতায় লিখে রাখতে পারো বা এটা মাথায়ও রাখতে পারো, যে আমরা মৌলিক শব্দ শেখার সময় যে সংজ্ঞাটা শিখেছিলাম সেভাবেই তোমরা মনে রাখবে যে ধাতুগুলোকে ভাঙা যায় না সেগুলো হচ্ছে মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতু, আর যে ধাতুগুলোকে ভাঙা যায় সেগুলিকে বলা হবে যৌগিক ধাতু বা সাধিত ধাতু। এবার দেখো এখানে ধাতু বিভক্তির সংজ্ঞা দেওয়া রয়েছে। তো ধাতু বিভক্তির সংজ্ঞা বা ক্রিয়া বিভক্তির সংজ্ঞাটা আমি লিখিয়ে দিচ্ছি, এখান থেকে লিখে নাও। লেখো ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি কাকে বলে? যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদের সৃষ্টি করে। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়াপদের সৃষ্টি করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে ধাতু বিভক্তি বলে। সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে ধাতু বিভক্তি বলে। এই সংজ্ঞাটা অবশ্যই মুখস্থ করে রাখবে। কিছু ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তির উদাহরণ এ, রে, এনো, ইলো, ইতেছি ইত্যাদি। এবার দেখো এখানে আমাদের সূত্র বলা হচ্ছে যে সিদ্ধ ধাতু যুক্ত শব্দাংশ, অর্থাৎ সিদ্ধ ধাতু বা মৌলিক ধাতু, সেই মৌলিক ধাতুর সাথে শব্দাংশ যুক্ত হয়ে কি হচ্ছে সাধিত ধাতু বা যৌগিক ধাতু তৈরি হচ্ছে। আর এই সাধিত ধাতুর সাথে ধাতু বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদের সৃষ্টি হচ্ছে। তো এই সূত্রটা অবশ্যই মাথায় রাখবে এবং এই সূত্র অনুযায়ী আমরা কিছু উদাহরণ দেখলে আমরা বিষয়টি আরও স্পষ্টভাবে বুঝতে পারবো। তো এর পরের পাতায় দেখো উদাহরণ রয়েছে সিদ্ধ ধাতু, কিছু সিদ্ধ ধাতুর উদাহরণ রয়েছে। সিদ্ধ ধাতু কি? মৌলিক ধাতু যেগুলোকে ভাঙা যায় না আর যেগুলোর নির্দিষ্ট কোনো অর্থ নেই। দেখো ভাব, বশ, কর ধাতু, শেখ ধাতু, দে ধাতু, খা ধাতু। এবার এই ভাব ধাতুর সাথে শব্দাংশ যুক্ত হয়ে হচ্ছে ভাবা। ভাবাটা হয়ে যাচ্ছে সাধিত ধাতু বা যৌগিক ধাতু। আর এই সাধিত ধাতুর সাথে ধাতু বিভক্তি যুক্ত হয়ে হচ্ছে ক্রিয়াপদ। যেমন ভাবা সাধিত ধাতুর সাথে ধাতু বিভক্তি নো যুক্ত হয়ে হচ্ছে ভাবানো। তারপরে বশ সিদ্ধ ধাতু বা মৌলিক ধাতুর সাথে শব্দাংশ জুড়ে হচ্ছে কি বসা।
ভালো করে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সিদ্ধ ধাতু বা মৌলিক ধাতুর সাথে শব্দাংশ যুক্ত হয়ে হচ্ছে সাধিত ধাতু। যেমন বস ধাতুর সাথে আ শব্দাংশ যুক্ত হয়ে হচ্ছে বসা, আর এই বসা একটা ধাতু, এই ধাতুর সাথে ধাতু বিভক্তি যুক্ত হয়ে হচ্ছে ক্রিয়াপদ। ধাতুর সাথে ধাতু বিভক্তি যুক্ত হয়ে কি হচ্ছে ক্রিয়াপদ, যেমন বসা যুক্ত ধাতু বিভক্তি নো, বসানো। এইরকম আরও উদাহরণ আছে, এখান থেকে উদাহরণগুলো অবশ্যই মুখস্থ করে রাখবে। দেখো আমাদের এখানে বলা হচ্ছে যে এর পাশাপাশি মনে রাখবো যে মৌলিক বা সিদ্ধ ধাতুর সঙ্গে শব্দাংশ না জুড়ে সরাসরি ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি জুড়েও ক্রিয়াপদ তৈরি হয়। তো এটাও মাথায় রাখবে যে মৌলিক বা সিদ্ধ ধাতুর সাথে সবসময় যে শব্দাংশ জুড়ে ক্রিয়াপদ তৈরি করতে হবে তা নয়, শব্দাংশ না জুড়ে আমরা যদি সরাসরি ধাতু বিভক্তি যুক্ত করে দিই বা ক্রিয়া বিভক্তি যুক্ত করে দিই সেভাবেও আমরা ক্রিয়াপদ তৈরি করতে পারবো। যেমন বল ধাতুর সাথে আমরা ত ধাতু বিভক্তি যুক্ত করছি, সেটা হয়ে যাচ্ছে বলতো। তারপরে কর ধাতুর সাথে রস্যই বা ই, সেটা হচ্ছে করি। চল ধাতুর সাথে ও, চলো। দেখ ধাতুর সাথে ই, দেখি। তো এই পর্যন্ত আমরা ধাতু রূপ এবং ধাতু বিভক্তিটা বুঝলাম, তার সাথে ধাতু পড়ার প্রসঙ্গে আমরা ক্রিয়া সম্পর্কেও জানলাম। এবার দেখো ধাতু শব্দ প্রসঙ্গে বা ধাতুরূপ প্রসঙ্গে আমরা যখন পড়েছি তখন আমরা ক্রিয়া সম্পর্কে জেনেছি। এবার ক্রিয়া যখন হচ্ছে, ক্রিয়া যখন আসছে, তো সেই ক্রিয়াটা করার জন্য তো নির্দিষ্ট কোনো ব্যক্তি সেই ক্রিয়াটা করছে, তাহলে সেই ক্রিয়ার প্রসঙ্গে আমরা নির্দিষ্ট ব্যক্তির প্রসঙ্গ পাবো এবং সেই ক্রিয়াটি বা সেই কাজটি কখন করা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ও পাবো। তো সেক্ষেত্রে কিন্তু যে ব্যক্তিটা ক্রিয়া করছে এবং যখন ক্রিয়াটা করছে সেই প্রসঙ্গগুলো আমরা পাবো, যেটা সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী পার্টে আমি অধ্যায়টির সম্পূর্ণ অংশ যেটুকু বাকি রয়েছে সেটা তোমাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়ে দেবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।